রহস্য, আতঙ্ক আর বিতর্ক সব মিলিয়ে এক হৃদয় বিদারক মৃত্যুর ঘটনাকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জনমনে। রাহুলের অকাল মৃত্যু যেন শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এক জটিল পরিস্থিতির ফল, যেখানে বেঁচে থাকার তীব্র তাগিদ আর মুহূর্তের আতঙ্ক মিলেমিশে তৈরি করেছে মর্মান্তিক পরিণতি। ঘটনার সূত্রপাত একটি আপাত দৃষ্টিতে স্বাভাবিক পরিস্থিতি থেকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পানিতে নামার পর হঠাৎই বিপদের মুখে পড়েন সেটা। নিজের পরনের শাড়িতে জড়িয়ে পড়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। ধীরে ধীরে পানির গভীরে তলিয়ে যেতে থাকেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন সেটা এবং শুরু হয় তার জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। এই সংকটময় মুহূর্তে ঘটে সেই ঘটনা যা এখন প্রশ্নের মুখে। নিজেকে বাঁচানোর প্রবল চেষ্টায় সে তার পাশে থাকা রাহুলকে জোরে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে রাহুল প্রায় 30 ফুট দূরে ছিটকে পড়েন। হঠাৎ ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিজেকে আর সামলে উঠতে পারেননি তিনি। পানির গভীরে তলিয়ে যেতে থাকেন রাহুল এবং সেখান থেকেই শুরু হয় তার মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নির্মম যাত্রা। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন। তাদের মতে, বিপদের মুখে পড়লে মানুষ স্বাভাবিকভাবে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে এবং সেই চেষ্টায় কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, সেই মুহূর্তে কি অন্য কোনো উপায় ছিল না? পরিস্থিতি কি অন্যভাবে সামাল দেওয়া যেত? ধাক্কা দেওয়া ছাড়া কি রাহুলকে বাঁচিয়ে রেখে নিজেও বাঁচার চেষ্টা করা সম্ভব ছিল না? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। তাদের মতে, এমন চরম বিপদের মুহূর্তে মানুষের মস্তিষ্ক অনেক সময় স্বাভাবিকভাবে কাজ করে না। ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে, যেখানে ব্যক্তি কেবল নিজের বেঁচে থাকার প্রবৃত্তি অনুযায়ী কাজ করে। ফলে সেই মুহূর্তে সঠিক ভুলের বিচার করার মতো মানসিক স্থিরতা থাকে না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সে তার কাজটি ইচ্ছাকৃত নয়, বরং আতঙ্কজনিত প্রতিক্রিয়া হিসেবেই বিবেচিত হতে পারে। এদিকে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা না গেলেও এই মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাহুলের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাদের দাবি, ঘটনাটির সঠিক তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক। একই সঙ্গে তারা জানতে চান, এটি সত্যি একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা। এই ঘটনাটি আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষ কতটা নিজের নিয়ন্ত্রণে থাকে? বিপদের মুখে পড়লে আমরা কি সত্যি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারি, নাকি শুধুই প্রবৃত্তির বশবর্তী হয়ে পড়ে? যে উত্তরে আসুক না কেন, একটি বিষয়ে স্পষ্ট, একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত আর কয়েক সেকেন্ডের আতঙ্ক বদলে দিতে পারে একাধিক জীবনের গল্প। রাহুলের মৃত্যু তাই শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি বড় সামাজিক ও মানসিক বাস্তবতার প্রতিফলন। এখন সবার দৃষ্টি তদন্তের ফলাফলের দিকে। সত্য উদ্ঘাটিত হলে হয়তো মিলবে কিছু উত্তর, কিন্তু যে প্রশ্নগুলো ইতিমধ্যেই তৈরি হয়েছে সেগুলোর প্রতিধ্বনি আরো অনেকদিন ধরে শোনা যাবে। এই মর্মান্তিক ঘটনাটি দেখিয়ে দেয় সংকটময় মুহূর্তে মানুষের সিদ্ধান্ত কতটা অনিশ্চিত ও প্রবৃত্তি নির্ভর হতে পারে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং মানবিক দুর্বলতা, আতঙ্ক এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার এক নির্মম প্রতিচ্ছবি, যার সত্য উদ্ঘাটনের অপেক্ষায় সবাই। সংসদে ইতিহাস, 53 বছরে প্রথম সরকারি দলের মুলতবি প্রস্তাব। জুলাই বিপ্লবের রূপরেখা হিসেবে পরিচিত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য সংসদের সরকারি দল বিএনপির পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছে। আগামী 5 এপ্রিল সংসদের অধিবেশনে এই প্রস্তাবের উপর 2 ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক কার্যপ্রণালী বিধির 62 ধারায়
এই মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন। বাংলাদেশের 53 বছরের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল বা ট্রেজারি বেঞ্চের কোনো সদস্য এই প্রস্তাব আনলেন। প্রস্তাবে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সংযোজন পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। প্রস্তাবটি গ্রহণের পর স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধির 65(2) বিধি অনুযায়ী সংসদের অনুমতি পাওয়া মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে মঞ্জুরির তারিখ হতে 3 দিনের মধ্যে স্পিকার কর্তৃক ধার্য দিনে সর্বশেষ বিষয় হিসেবে অনধিক 2 ঘণ্টাকাল প্রস্তাবটি আলোচিত হবে। স্পিকার আরও জানান, সেই হিসেবে আগামী 5 এপ্রিল রোববার দিনের সর্বশেষ বিষয় হিসেবে 2 ঘণ্টাকাল জয়নুল আবদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। এ সময় স্পিকার আরও একটি ঐতিহাসিক তথ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশের 53 বছরের সংসদে ইতিহাসে এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চের একজন সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন। তানোরে অবৈধভাবে তেল মজুদ, বাড়তি দামে বিক্রির 30,000 টাকা জরিমানা। রাজশাহীর তানোরে অবৈধভাবে তেল মজুদ করে বাড়ির আঙ্গিনায় বাড়তি দামে বিক্রির দায়ে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ইউএনও নাইম খান। বুধবার বিকেলের দিকে পৌর সদরের তালন্দু গ্রামে তেল মজুদকারী আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে ঘটে জরিমানা ও তেল জব্দের ঘটনা। হাতে নাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়। এছাড়াও চৌবাড়িয়া বাজারে আরাফাত ট্রেডিং নামক তেলের দোকানে অভিযান চালিয়ে কোনো অনিয়ম না পাওয়ার কারণে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেন নির্বাহী অফিসার। নির্বাহী অফিসারের এমন সাঁড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি তুলেছেন। জানা গেছে, তানোর পৌর সদরের তালন্দ বাজারে দীর্ঘদিন ধরে তেলের ব্যবসা করে আসছেন আমিনুল। তার বাড়ি তালন্দ গ্রামে। সে ইদ্রিস আলীর পুত্র। তেল সংকটের পর থেকে আমিনুল অবৈধভাবে তেল মজুদ করে বাড়তি দামে বাড়ির আঙ্গিনায় প্রতিনিয়তই বিক্রি করে আসছে। এমনকি দোকান বন্ধ করে বাড়তি মুনাফার কারণে রাতের আধারে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলের দিকে নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। অভিযানে আমিনুল তার বাড়ির আঙ্গিনায় তেল বিক্রি করছিল, সেটা হাতে নাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিনুলের 30,000 টাকা জরিমানা আদায় করা হয় এবং 138 লিটার ডিজেল ও 5 লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও পেট্রোল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়। এদিকে চৌবাড়িয়া বাজারে আরাফাত ট্রেডিং নামের তেলের দোকানে বিকেল 3টার দিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। তবে কোনো অনিয়ম না পাওয়ার কারণে ন্যায্য দামে তেল বিক্রির নির্দেশনা দেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার নাইম খান জানান, অবৈধভাবে তেল মজুদকারী ও বাড়তি দামে তেল বিক্রি করলে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ধরনের অভিযান প্রতিনিয়তই পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।